নমস্কার সবাইকে, বাংলার বন্ধন চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের টপিকস নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সামনে। আমি যেখানে আছি, আমার পিছনের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন যে বিলোনিয়া লেখা রয়েছে বাংলা, হিন্দি এবং ইংরেজিতে। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখতে পাচ্ছিলাম, বারবার যে ভিডিওটা আমি রিপিট করে দেখছিলাম। বাংলাদেশের জাতীয় সংসদে আলোচনাক্রমে স্বনামধন্য মুক্তিযোদ্ধা, বাংলাদেশের এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান স্যার ওনার আলোচনার সময়, স্পিচের সময় বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে 1971-এর মুক্তিযুদ্ধের কথা বলার সময় উনি অনেকগুলো জায়গার নাম সেদিন উচ্চারণ করেছিলেন ওনাদের সংসদে। সেই জায়গাগুলোর মধ্যে একটার নাম ছিল বিলোনিয়া। সত্যি দর্শক, ওনার সেই স্পিচটা শুনে, বিলোনিয়া নামটা শুনে ওনার মুখে খুবই গর্ববোধ ফিল করছি একজন বিলোনিয়াবাসী হিসাবে। কারণ বাঙালি জাতির মুক্তির ক্ষেত্রে পাকিস্তানি হানাদারের হাত থেকে আমাদের বিলোনিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, যা ওনার স্পিচের মধ্য দিয়েও আমরা জানতে পেরেছি। যদিও বিলোনিয়াতে 1971-এর মুক্তিবাহিনীর ক্যাম্প, শরণার্থী ক্যাম্প বহু ছিল, তা ছোটোবেলা থেকে শুনে আসছিলাম। কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা জোরের সহিত লাউডলি সেদিন বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে আমাদের বিলোনিয়ার নামটা উচ্চারণ করেছেন। তো আজকের আমার এই ভিডিওতে সত্যি বিলোনিয়াতে 1971-এর কেমন পরিবেশ ছিল তা নিয়ে আমাদের বিলোনিয়ার সিনিয়রদের কাছ থেকে, প্রবীণদের কাছ থেকে আপনাদের অনেক কথা শোনাবো, অনেক অভিজ্ঞতা ওনাদের শেয়ার করব। তো সবাই সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন রয়েছি বিলোনিয়ার রেল স্টেশনে। আমাদের বিলোনিয়ার একটি খুব সুন্দর জায়গা, পেছনে সে দৃশ্য দেখতে পাচ্ছেন, রেল দাঁড়িয়ে আছে, মালবাহী রেল, আর ওই যে রেল স্টেশনটা, প্ল্যাটফর্মটা। সেদিন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বিলোনিয়াকে নিয়ে কি বলেছিলেন 71-এ, তা একটু শুনুন। আখাউড়াতে সেই নদীতে যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খালেদ মুশাররফ, হায়দারেরা, সেই শব্দ আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে সেই শব্দ আমি শুনেছি। 11টা সেক্টর ছিল। 1 নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, 2 নম্বর খালেদ মুশাররফ। জিয়াউর রহমান যখন ব্রিগেড কমান্ডার হলেন, তখন কমান্ডার হলেন সেইখানে। ওই ফেনীর যুদ্ধ, জাফর ইমামদের আজকে যাই করুক তারা, বিলোনিয়ার যুদ্ধ তো আমরা ভুলবো না, বিলোনিয়ার যুদ্ধ তো আমরা ভুলবো না। চলুন এবার বিলোনিয়ার প্রবীণদের মুখে 1971-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধে কিছু কাহিনী আপনাদের শোনাই। ভিতরবাজারে বিলোনিয়া এর ঠিক একেবারে পেছনে 100 মিটার 150 মিটার রেঞ্জের মধ্যে মূল নদী রয়েছে। বাংলাদেশের ইন্ডিয়া গোলাগুলি, পাকিস্তানের গোলাগুলির সময় এই জেলখানাতে যখন সেল পড়েছিল, তারপরে এখান থেকে শিফট করে এখানে নিয়ে গেছে। 71 তার সঙ্গেরটা ছিল থানা। আচ্ছা, 71-এ বাংলাদেশ স্বাধীনতার সময় আর কি, তখন এদিক দিকে শরণার্থী উঠেছিল কি? হ্যাঁ, ওটা ছিল প্রচুর পরিমাণে। আপনারা দেখেছেন যে আমরা তো শরণার্থী হয়েছি এখান থেকে। সেল পড়ার পরে তো আমরা চলে গেছি মাইচড়াতে, মানে শরণার্থী ক্যাম্পে। ওই যে মাইচড়াতে শরণার্থী ক্যাম্পে চলে গেছি আমরা তখন। ওই দিক থেকে সেল এসে, সেল এসে পড়েছে, তো বললাম তো এইখানটায় পড়েছে, বিকে স্কুল ইয়ের সামনে পড়েছে, কোর্টের এই দিকটায় পড়েছে। তখন সেল বানাতে বিশাল ব্যাপারে তখনকার জন্য। তারপরে আমরা যে যার যেমন সবাই বাড়ি ছেড়ে পালিয়েছি। 67 বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের তো অনেক কিছু জানেন নিশ্চয়ই। তখন আমি এখানে 71 আসলে আসার পরে আর গেছেন দেশে পুরোনো বাড়িতে? না, আর যাইনি। আর যান নাই কোনো বাড়িতে? আর যাওয়ার সুযোগ হয়নি। বাংলাদেশ 71 সম্বন্ধে যদি কিছু জানেন, কিছু বলেন। বিলোনিয়াতে কেমন প্রভাব ছিল তখন? বিলোনিয়াতে আইছিল নিশ্চয়ই। বিলোনিয়াতে তো মাছরাঘাটিতেও তো ছিল প্রচুর। তখন আমরা তো ভলেন্টিয়ারি কাজ করছি। ওই শরণার্থী যারা এসছে, এদের সুখ দুঃখের ভাগিদার তখন আমরাই ছিলাম। এদের দেখাশোনা, এদের বিভিন্ন অভাব, অভিযোগ, অনটন, এগুলি শুনতাম, যতটুকু সম্ভব এগুলি সমাধান করার চেষ্টা করতাম। লোন ঢোল ইত্যাদি এগুলি সম্পর্কে আমরা খোঁজ খবর নিতাম, এগুলো করতাম। মুক্তিযুদ্ধের বাহিনীর কোনো ক্যাম্প এদিকে বা কোনো ক্যাম্প দেখছেন তখন? তখন ওই সত্তাগুলা ছিল, সত্তাগুলার দিকে গোলাগুলি তো এখানে হয়তো বর্ডারে।
আপনারা কি বিলোনিয়ার মানুষও ভয় পাইতো যে বাংকার টাঙ্কার থাকতো? অবশ্যই অবশ্যই। তখন আমাদের বাড়িতেও তো গুলি করছে বাকি, এখানে গুলি করছে, গুলি তারা করছে এখান থেকে কোরবান করছে, বাড়িতে এসে করছিল। তখন শেখ মুজিবুর রহমান যে জনপ্রিয়তা, আর আজকের দিনে এই যে রিসেন্ট কি 2024-এর পরে শেখ মুজিবুর রহমানজির উপর যে এত অপমান, তাদের মানে কেমন ফিল হয়েছে বলুন তো? খুব খারাপ, খুব খারাপ হিসেবে একজন বাঙালি খুব খারাপ লাগলো। যুক্তিযুক্ত নয় আর কি, এগুলি অত্যন্ত মর্মান্তিক। টঙ্গরে আসিল দোকান 71-এর আগে, আরে অনেক আগে। 71 সন্নিবেশ মনে আছে। 71 তো আমরা যুদ্ধ দেখছি। আমরা এখানে তো কাজীনগর দিয়া তারা অ্যাটাক করছিল পাকিস্তান আর্মি। ট্যাঙ্ক বা কিছু আছে না, ট্যাঙ্ক? হ্যাঁ হ্যাঁ, মুড়ি নদীর উপরে আর্মিরাই ব্রিজ করে দিছিল, ওখান দিয়ে ট্যাঙ্ক মুড়ি নদীর এখন বন করতে গেলে বর্তমান ঘাটটা আর কি পাক্কা ব্রিজটা ওইখান দিয়েই আইতো, তখনই আইতো। চোত্তাখোলার ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান নিয়ে কিছু কিছু এমন জায়গা থাকে যে জায়গার ইতিহাস বইয়ের পাতায় স্থান পায় না। দক্ষিণ ত্রিপুরা জেলার এই চোত্তাখোলা ঠিক এমনই একটি জায়গা। ইতিহাসের বইয়ের পাতায় জায়গা না থাকলেও দক্ষিণ ত্রিপুরার এই চোত্তাখোলার গুরুত্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধে খুবই অপরিসীম ছিল। টিকিট নিয়ে নিলাম, জাস্ট প্রবেশ করছি ভিতরে। ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান একটি স্মৃতি বিজড়িত জায়গা, যেখানে একটা সময় 1971 বাংলাদেশ স্বাধীনতার সময় এখানে মুক্তিযোদ্ধাদের বেস ক্যাম্প ছিল, এবং এই বেস ক্যাম্পটা প্রিয় দর্শক বাংলাদেশের বাইরে মুক্তিবাহিনীর বিদেশে বাংলাদেশের বাইরে প্রথম বেস ক্যাম্প ত্রিপুরার এই বাংলাদেশ মৈত্রী উদ্যান রাজনগর ব্লক। এই উদ্যান 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মরণে স্থাপিত হলো। দুই দেশের মধ্যে বন্ধুত্বের দৃঢ় বন্ধন চিরকালের জন্য অটুট থাকুক। ত্রিপুরা সরকার 2017 ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের ভারতের জাতীয় সঙ্গীত সঙ্গে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, জনগণ মন অধিনায়ক জয় হে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইন্দিরা গান্ধীর স্ট্যাচু। অনেকে আসেন এখানে ঘুরতে আসেন। আর সামনে যে স্ট্যাচুটা দেখছেন শেখ মুজিবুর রহমানজির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানজির। দর্শক চলুন এবার চোত্তাখোলা মার্কেটের কিছু দৃশ্য দেখায় আপনাদের, যে মার্কেটে একটা সময় মুক্তিযোদ্ধারা আসতেন। এই রোডটা একদম বাংলাদেশ ফুলগাজী বর্ডারের সঙ্গে যুক্ত, এবং সামনে ফেন্সিং রয়েছে। এই রোড ধরে মুক্তিবাহিনীরা আসতেন, এসে এই বাজারের পাশ দিয়ে সামনে সেই মূর্তি রয়েছে। অনেক সময় কথা বলে দেখি। মাসুতুর দাস, এখানে স্থায়ী বাসিন্দা। আমরা 63 ইংরেজিতে আছি এখানে। আগে আমাদের সামনে তো আমরা পাকিস্তান আসলাম, কোন জায়গাতে ছিলেন? কাজিরবাগ তো 63 ইংরেজিতে এক্সারসাইজ করি আমরা এখানে আইছি। 68-তে এখানে বাংলার লোক যুদ্ধ, তখন তো বাংলা হয় না পাকিস্তান, তখন যুদ্ধ আরম্ভ হয়েছে। 68 থেকে শরণার্থী আইতে হবে। এরপরে তো 69-এ তো 70-এ তো লাগলো আর গোলাগুলি আর্টিলারি ঘরে, আমরা আর্টিলারি ব্যাংকার করে ব্যাংকারের তলে ছিলাম। হ্যাঁ এখানে। তারপরে যত যত মুক্তি বাহিনী বল রাজারা বল মারছে, এখন আনি এখানে সমাজ করছে, সমাজ করছে বলছে দাঁড়াইছে আর এখানে। এগুলো আমরা সামনে চোখের সামনে হয়েছে এগুলো। আর এখানে এই যে পার্কটার মধ্যে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আছিল, ক্যাম্প আছিল দক্ষিণ লিগের লিগ আছে না, দক্ষিণ পাশে ক্যাম্প আছে, বাংকার তো আছে, বাঙ্গা টাঙ্গার আছে এখানে। একটু বলুন তো কি দেখছেন, কেমন দেখছেন? কেমন তখন তো মানে এগুলো হলো মুক্তি বাহিনী যায়। বয়স কত আসলে তখন আমি 37-38, এখন 80 বছর। এখন আমি 80 বছর। এখন 80 বছর। তখন আমরা 37 বছর তখন বয়স তখনই মুক্তিযুদ্ধের এই মার্কেটে আসতেন? হ্যাঁ, একদম সরাসরি দেখছেন? সরাসরি মানে আমাদের সামনে এগুলা সামনে বলি আমরা আর্টিলারি ওর দাম ব্যাংকারের ভিতরে ঢুকেছিলাম আমরা। তখন মানুষের বাড়িতে হচ্ছে, মানুষের বাড়িতে পাথরের ভিতরে হচ্ছে। আমাদের বাড়ির লোকের 2জন মহিলা মারা গেছে, ওই শরণার্থী আসছিল যে
যুদ্ধের আঘাতেই তারা মানে আমাদের কেউ করলে দলের লেগে যাইতে লাগিয়েছিল, তখন আর্টিলারি ভরি গাছের উপর ভরি তারা দনজন মারা গেছে আমাদের চোখের সামনে। আর এখানে ওই মুক্তি বাহিনীরা ওই দিক থেকে আইয়া এখানে আসে এখানে মানে তারা এখানে আশ্রয় নিতে পারে। ইন্ডিয়া গভর্নমেন্ট তখন হেল্প করছিল বা হ্যাঁ করছিল, তখন তো যুদ্ধের ব্যাপার। আমার ছোট ভাই একজনের গুলির বেটি লিখেছে নিয়ে কলেজে হইতো, তখন ইয়ারাতে গুলির বেটি কিনে লিখেছে বাংলা পাকিস্তান করতে হয়ে যাবে চলছে স্বাধীনের পর আঘাতি আগুন মাসে, এটা কালীঘাট কয় এখান তো 10 জনেরও লইয়া গুলির বেটি লইয়া লিখেছিল এখানে। আমরা এগুলো আমাদের সামনে চোখের সামনে হচ্ছে। ওই তো একটা ভারতের আর্টিলারির যন্ত্র হয়েছিল এখানে সামনে তিরিবারের লোক দিয়ে এখান তো মারতে হয়ে দিকে, তারা রানীরহাট থেকে ওইখানে পাকিস্তানের রানীরহাট থেকে মারতে এদিকে আমাদের সোসাইটি হচ্ছে। ওখানে ইন্ডিয়ার সেনারাও এখানে আর্টিলারি বসেছে। এগুলো আমাদের চোখের সামনে হয়েছে রে বাবু। সামনে আর এই চোত্তাগোলাতে এখানে এখানে তারা এখানে ক্যাম্প আছিল, ট্রেনিং হইতো কি এখানে ট্রেনিং হইতো এখানে ওই যে দক্ষিণ পার্শ্বে এখানে ট্রেনিং হইতো। খাজু মিয়া যে আছিল পাকিস্তানের খাজু মিয়া ওই বাড়িতে আছিল। আচ্ছা মিয়াজিটা কে? খাজু মিয়া এটা মানে আওয়ামী লীগের তখন মানে নেতা আছিল। আচ্ছা ফেনী টাউনে আছিল তার বাড়ি, তাই এখানে আছিল। এখানে প্রায় মাসখানিক আছিল, ওই বাড়ি একটা টিনেজও দেখা যাচ্ছে। এখন তো তারা বাড়িতে মানুষ নেই, এখানে আছিল। এখন মুক্তি বাহিনী তখন নামে গেছে, আমাদের এখান দিয়ে নামছে তারা। মুক্তি বাহিনী মিলিটারি আর সৈন্য যুদ্ধের সৈন্যরা সহ এখান দিয়ে নামছে। এখান দিয়ে এদিক থেকে সব এদিকে লইয়া আর্টিলারির যন্ত্র পেয়েছিল আমাদের সামনে, আর্টিলারির যন্ত্র পেয়েছিল। এখান থেকে আর্টিলারি এখন ছাড়তো এদিকে পাকিস্তানের জায়গায় না রানীঘাট হইতো, আর তারা এখান থেকে মারতো। এগুলা পাশাপাশি এগুলা হইতো। আমি দেখছি এখানে আপনার মুক্তি বাহিনীরা রোডের কিনারে ডিউটি করতো, বাংলাদেশের লোক যে আসে গেছে চেক করতো, যারা সন্দেহ হইতো। যুদ্ধ দেখছেন? দেখছি, বন্ধুগুলো আবার শুনছেন? আর শুনছি না, দেখছি, রং চাইতাম আমরা। হ্যাঁ, এইসব ফুর্তি লাগতো তো, বুঝলেন না? আচ্ছা, তোর বয়স কত ছিল? 16টা ছিল। আগে বাড়ি কোনখানে ছিল? আমরা ওই ফেনীর লোকে পারে, ফেনীর কাছাকাছি। আমরা 63-তে আসি দেশে, 63-তে ইন্ডিয়াতে আছে। আচ্ছা, তাহলে অনেক স্মৃতি মনে আছে। মনে আছে। সাহায্য করছেন মুক্তি বাহিনীদের? সাহায্য করতে পারিনি, ছোটবেলা অন্যান্য লোকেরা গেছে। আচ্ছা, আমরা তখন তো ছোট। হ্যাঁ, বুলেট পেটি টেটি নিয়ে অনেকে দিয়ে আছে, আমরা তো সাহস তখন ছিল না। আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো